ব্লুমস ট্যাক্সোনমি শিক্ষাদানের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে একটি বৈজ্ঞানিক এবং সুসংগঠিত কাঠামো তৈরি করার জন্য 1956 সালে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত শিক্ষা মনোবিজ্ঞানী বেঞ্জামিন ব্লুম এবং তার সহযোগীরা একটি শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রকাশ করে, যাকে বলা হয় ব্লুমস ট্যাক্সোনমি। এই যে ট্যাক্সোনমি শব্দটি, এটি গ্রিক শব্দ ট্যাক্সিস অর্থাৎ বিন্যাস এবং নোমস অর্থাৎ নিয়ম বা নীতি থেকে এসেছে, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যগুলিকে সুনির্দিষ্ট নিয়মভিত্তিক শ্রেণীবিন্যাস করাই হলো ব্লুমস ট্যাক্সোনমি। শিখন প্রক্রিয়ার কখনো খাপ ছাড়া যেন না হয়, অর্থাৎ একটার পর একটা শিখতে হবে, মানে একটা নির্দিষ্ট স্তর থাকবে। প্রথমে সহজ জিনিসগুলো শিখবে, তারপরে কঠিন জিনিসগুলো শিখবে। যেমন ধরো, তোমরা প্রথমে সংখ্যা লেখা শেখো, 1 2 3, তারপরে দুটো সংখ্যা মিলিয়ে একটা সংখ্যা, যেমন 1 আর 3 মিলে 13, তাই তো? তারপর ধীরে ধীরে আমরা যোগ বিয়োগ করতে শিখি, গুণ করতে শিখি। এই যে একটার পর একটা ভিত্তি, এই ভিত্তিটাই একটা ট্যাক্সোনমি বলা যেতে পারে। এই শিক্ষার প্রধান ক্ষেত্রকে 3টি ভাগে ভাগ করে। কোন কোন ক্ষেত্র? প্রথম ক্ষেত্র হচ্ছে কগনিটিভ ডোমেন অর্থাৎ জ্ঞানমূলক ক্ষেত্র, দ্বিতীয় হচ্ছে আবেগীয় ক্ষেত্র বা এফেক্টিভ ডোমেন, এবং তৃতীয় হচ্ছে সাইকোমোটর বা সঞ্চালনমূলক ক্ষেত্র। এবার আমরা দেখব কগনিটিভ ডোমেন। জ্ঞানমূলক অর্থাৎ শিক্ষার্থীর বুদ্ধিমত্তা, চিন্তা করার ক্ষমতা, জ্ঞান, স্মৃতি, মানসিক দক্ষতা বিকাশের সাথে যুক্ত। এফেক্টিভ ডোমেন বা আবেগীয় ক্ষেত্র শিক্ষার্থীর অনুভূতি, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আবেগ, আগ্রহ এবং উদ্দীপনার সাথে যুক্ত। সাইকোমোটর ডোমেন, এটি শিক্ষার্থীর শারীরিক অঙ্গ সঞ্চালন, পেশি নিয়ন্ত্রণ, ব্যবহারিক এবং কারিগরি ক্ষমতা দক্ষতার সাথে যুক্ত। আমরা এবার দেখব জ্ঞানমূলক ক্ষেত্রের স্তরবিন্যাস, যা করা হয়েছিল 1956 সালে এবং 2001 সালে এটিকে পরে চেঞ্জ করা হয়। কীরকম চেঞ্জ করা হয়? আগে ছিল নাউন ফর্মে, ঠিক আছে, এবং পরবর্তীতে সেটা হয় ভার্ব ফর্মে। 1956 সালের মূল রূপটা করেছিল কে? বেঞ্জামিন ব্লুম নিজে, এবং 2001 সালে সংশোধিত রূপটা প্রকাশ করেন অ্যান্ডারসন এবং ক্যাথল মিলে। যেমন প্রথমে ছিল নলেজ, সর্বনিম্ন স্তর, সেটা বর্তমানে হয়ে গেছে রিমেম্বারিং। বুঝতে পারছো এটা? তারপরে দ্বিতীয় ছিল কম্প্রিহেনশন বা বোধগম্যতা, যেটা এখন হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং। অ্যাপ্লিকেশন বা প্রয়োগ হয়ে গেছে অ্যাপ্লাইং। অ্যানালাইসিস বা বিশ্লেষণ হয়ে গেছে অ্যানালাইজিং। সিনথেসিস, এখন দেখো এখানে সিনথেসিস আছে সংশ্লেষণ 5 নম্বরে, কিন্তু আমাদের সেটা 6 নম্বরে চলে এসে 2001 সালে দিয়ে সেটা হয়ে গেছে ক্রিয়েটিং। এই সিনথেসিসটা ক্রিয়েটিংয়ে চলে এসছে, এবং ইভ্যালুয়েশনটা ইভ্যালুয়েটিং হয়ে গেছে। মনে রাখবে, যেটা 1956 সালে সিনথেসিস ছিল সেটা হয়ে গেছে বর্তমানে 6 নম্বরের ক্রিয়েটিং, এবং যেটা 1956 সালে ইভ্যালুয়েশন ছিল সেটা এখন 2001 সালে 5 নম্বরে চলে এসে হয়েছে ইভ্যালুয়েটিং। এছাড়া দেখো কি আছে, রিমেম্বারিং বা স্মরণ করা, অর্থাৎ যেটা আমরা ফার্স্ট স্টেজ পড়ছি, সেখানে ব্যাখ্যা কি? পূর্বের কোনো তত্ত্ব, জ্ঞান, সূত্র, তারিখকে হুবহু মনে রাখা। এখানে শিক্ষার্থীর আচরণ হবে কোনো কিছু ডাইরেক্ট মনে করছে স্মৃতি থেকে, কোনো অন্য নলেজ বা মানে প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছু অ্যাপ্লাই হচ্ছে না, শুধু মনে করা। যেমন ধরো, তোমার নাম ধরো বান্টি, তুমি বললে আমার নাম বান্টি, এটা তুমি শুধু মনে করছো, কোনো তো নলেজ অ্যাপ্লাই করছো না, তাই। এছাড়া আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোনো বিষয়কে অনুধাবন করা বা বোঝা, অর্থাৎ ব্যাখ্যা করা, শ্রেণীকরণ করা, সারসংক্ষেপে বলা, তুলনা করা। যেমন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি নিজের ভাষায় গুছিয়ে বলা। তারপরে কি প্রয়োগ করা বা অ্যাপ্লাইং, মানে কোনো কিছু তুমি প্রয়োগ করছো, যেমন সমাধান করা, গণনা করা, প্রদর্শন করা। গণিতের একটি সূত্র তুমি আগে শিখলে, তারপরে নতুন অঙ্কের ক্ষেত্রে সেটা তুমি প্রযোজ্য করছো বা অ্যাপ্লাই করছো। তারপরে কি অ্যানালাইজিং হচ্ছে কোনো পার্থক্য করা, পৃথক করা, উপাদান চিহ্নিত করা, সমালোচনা করা।
যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতার অন্তর্নিহিত অর্থ ও ব্যাকরণগত উপাদান আলাদা করা। ইভ্যালুয়েটিং বা মূল্যায়ন হচ্ছে বিচার করা, মূল্যায়ন করা, সমর্থন করা। যেমন সমাজে প্লাস্টিক ব্যবহারের সুফল ও কুফল বিচার করে নিজস্ব মতামত প্রকাশ করা। এটা তুমি কী করছো? মূল্যায়ন করছো, ভালো দিক খারাপ দিক। তারপরে 6 নম্বর ক্রিয়েটিং কি? কোনো কিছু পরিকল্পনা করা, নতুন তৈরি করা, সৃষ্টি করা, আবিষ্কার করা, রচনা করা। উদাহরণস্বরূপ বলা যায় যে তুমি নতুন সম্পূর্ণ কোনো মডেল তৈরি করলে, গল্প লিখলে, প্রজেক্ট তৈরি করলে, সেটা মনে থাকবে। এছাড়াও আমরা অ্যাফেক্টিভ ডোমেন দেখতে পারি। অ্যাফেক্টিভ ডোমেনটা মোটামুটি তুমি নামগুলো মনে রাখবে। কী রিসিভিং, প্রথম হচ্ছে রিসিভিং বা অ্যাটেন্ডিং, কোনো উদ্দীপক বা বিষয়ের প্রতি শিক্ষার্থীর কতটা মনোযোগী সেটা দেখা। তারপর রেসপন্ড করা। তারপরে ভ্যালুইং বা কোনো নির্দিষ্ট আচরণ বা বিষয়কে শিক্ষার্থী কতটা গুরুত্ব বলে মনে করছে এবং তার প্রতি অনুগত থাকছে কিনা। তারপরে অর্গানাইজিং, নিজের ভিন্ন ভিন্ন মূল্যবোধের মধ্যে সমন্বয় সাধন করা এবং এটি নিজস্ব মূল্যবোধ কাঠামো গঠন করা। তারপরে চারিত্র্যকর, সেই মূল্যবোধগুলি বা বিশ্বাসকে নিজের জীবনাদর্শে এবং চরিত্রের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলা। মনে থাকবে?